রাজধানীতে আজও সিটিং সার্ভিস বন্ধের নির্দেশনা মানছে না গণপরিবহনগুলো। আদায় করা হচ্ছে বেশি ভাড়া। ঢাকার অধিকাংশ শপিং মলে নেই অগ্নি নির্বাপন ব্যবস্থা। ক্রেতা বিক্রেতার শঙ্কা থাকলেও উদাসীন মালিক সমিতি। সরকারকে আইন প্রয়োগে কঠোর হওয়ার পরামর্শ। আবারও ঢাকা রংপুর মহাসড়কে চলছে থ্রি হুইলার, প্রায়ই ঘটছে দুর্ঘটনা। পুলিশের যোগসাজশে চাঁদা নিয়ে চলছে অবৈধ যানবাহন, অভিযোগ স্থানীয়দের। নারায়ণগঞ্জ সদরে টানা 2 মাস ধরে তীব্র গ্যাস সংকট, দুর্ভোগ চরমে। লোকসানের মুখে শিল্প ও বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো, দ্রুত সমাধানের আশ্বাস তিতাসের। এবং রাজস্ব আদায়ের পর প্রবৃদ্ধি অর্জনেও চট্টগ্রাম কাস্টমস হাউসের রেকর্ড। প্রবৃদ্ধির হার ছাড়িয়ে গেছে 20%। পূর্ণাঙ্গ অটোমেশন হলে আরও সুফল মিলবে মত ব্যবসায়ীদের। সময় সংবাদের সঙ্গে আছে আমি শিরিন আক্তার। বাস মালিক সমিতি ও বিআরটি এর বৈঠকের পর রাজধানীতে আজ থেকে সিটিং সার্ভিস বন্ধের নির্দেশনা থাকলেও তা মানছে না বাস মালিকরা। সকাল থেকে রাজধানীর বিভিন্ন রোডে আগের মতোই চলছে সিটিং ও গেট লক বাস সার্ভিস। বিভিন্ন রুটের যাত্রীদের অভিযোগ, বিআরটির নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি ভাড়া আদায় করা হচ্ছে। এমনকি কোনো বাসে বিআরটি এর থেকে নির্ধারিত ভাড়ার তালিকাও নেই। সিটিং সার্ভিস ও গেট লকের নামে বেশি ভাড়া নেওয়া হলেও যাত্রী দাঁড় করিয়েই নিচ্ছেন তারা। এদিকে বাসের চালক ও সহকারীরা বলছেন, কোম্পানি থেকে ভাড়ার যে তালিকা আগে দেয়া ছিল তা এখনো রয়েছে, তাই আগের ভাড়াই নিচ্ছেন কর্মীরা। সিটিং সার্ভিস বন্ধে আজই রাজধানীর 5টি স্থানে মনিটরিং টিম কাজ করবে বাস মালিক সমিতি ও বিআরটিএ কর্তৃপক্ষ। এক নাম্বার থেকে আমরা আছি বর্ষভবন নামবো, সে 20 টাকা দিছি, কাজ হবে না 25 টাকা 23 টাকা 75 পয়সা। আমরা চার্জ চাচ্ছি, চার্জ দিতেছি না, সে হয়রানি। এরা যাত্রী দ্বিগুণ নিচ্ছে, অথচ ভাড়া সেই আগের ভাড়া যেটা চিটিং ভাড়া সেটাই নিচ্ছে। আগে তো আমরা যেমন ডাইরেক্ট গেছি এই গাড়িতে 25 টাকা ভাড়া দিচ্ছি, এখন আমরা লোকাল বিভিন্ন গাড়ি থামতেছে কিন্তু ভাড়া নিচ্ছে ওই ডাইরেক্ট। আমাদের ভাড়া এখনো কোম্পানি কমানে ওবিলি ঠিকই নেতাছে ভাড়া হিসাব করে। গণপরিবহনে সিটিং সার্ভিসের আজকের অবস্থা জানাতে রাজধানীর কলেজ গেট এলাকায় আছেন রিপোর্টার তাফসির বাবু। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। তাফসির, এখন রয়েছে কলেজ গেট এলাকায়। এখানে যেটি দেখতে পেয়েছি যে সাভার কিংবা গাবতলী হয়ে যেসব পরিবহন এই রুট দিয়ে চলাচল করে, বিশেষত ওয়েলকাম, স্বজন পরিবহন কিংবা ঠিকানা পরিবহন, যেগুলো সিটিং বাস হিসেবে পরিচিত, সেই বাসগুলো চলাচল করছে এবং আগের মতোই তাদের যে সিটিং ভাড়া, সেই বাড়তি ভাড়াটাই তারা আজকেও আদায় করছে, যদিও এই ভাড়াটি আদায় করার কথা ছিল না। এবং একই সাথে মিরপুর থেকে নিউ ভিশন কিংবা এই ধরনের যেসব বাস এই রুট দিয়ে চলাচল করে, সেই বাসগুলোর যেসব যাত্রী সাথে আমাদের কথা হয়েছে, তারাও আমাদের কাছে একই অভিযোগ করেছেন যে সেই বাসগুলোতে তারা যে সরকার নির্ধারিত যে ভাড়া, সেই ভাড়াটি দিতে পারছেন না, অর্থাৎ তাদেরকে সিটিং ভাড়ায় নেওয়া হচ্ছে। আর কলেজ গেটে আমরা এখন রয়েছি। একই সাথে যেটি বলতে চাই যে হঠাৎ করে কিন্তু রাজধানী সড়কগুলোতে আজকে বাসের সংখ্যাও অনেক কমে গেছে এবং যার ফলে আমরা দেখছি যে সিটিং নামে যেসব বাস চলাচল করতো সেগুলোতে কিন্তু একেবারে ঠেসে যাত্রী উঠানো হচ্ছে, কিন্তু ভাড়া নেওয়ার বেলায় ঠিক আগের ভাড়াটাই নেওয়া হচ্ছে। একই অবস্থা আমরা ফার্মগেট এলাকায় শাহবাগে ঘুরেছি এবং সেখানেও দেখেছি যে মিরপুর থেকে ছেড়ে যাওয়া যেসব পরিবহন, খাজা বাবা, ল্যাম্পস কিংবা বিকল্প পরিবহন, সেই বাসগুলোতেও আমরা দেখেছি যে যেসব যাত্রী সেখানে উঠেছেন সেই যাত্রীরা আমাদেরকে জানিয়েছেন যে তাদের কাছে আগের মতোই ভাড়া নেওয়া হয়েছে। ক্ষেত্র বিশেষে কোথাও হয়তো 15 টাকার ভাড়া তাদের কাছে নেওয়া হয়েছে 13 টাকা, মাত্র 2 টাকা কম নেওয়া হয়েছে, যদিও সেই ভাড়াটি 8 টাকা নেওয়ার কথা ছিল। এবং একই সাথে বসুমতী পরিবহন, যেটি কিনা মিরপুর থেকে আবদুল্লাপুর যায়, সেই পরিবহনটি তো আমরা দেখেছি এবং সেখানকার যাত্রীরা আমাদের কাছে অভিযোগ করেছেন যে তাদের কাছেও বেশি ভাড়া নেওয়া হচ্ছে। তো এই পরিস্থিতিতে মূলত রাজধানীর যেসব এলাকা, আজিমপুর বলেন, এই গাবতলী বলেন কিংবা মতিঝিল, সবখানেই আসলে যেসব সিটিং বাস চলাচল করতো সেগুলো আগের মতোই
চলাচল করছে, বাড়তি ভাড়া আদায় করছে। তবে আগে হয়তো সিটিং যেত, 2-1 দাঁড়ানো যাত্রী যেত, এবার যেটা হয়েছে যে ঠেসে ঠেসে সেই বাসগুলোতে যাত্রী নেওয়া হচ্ছে এবং যাত্রীরা আমাদেরকে বলেছেন যে এখন তারা বরং বাড়তি বিড়ম্বনাতেই পড়েছেন, যে একই তো আগে বসে যাওয়া যেত, ভাড়াও যেটা ছিল সেটা এখন সেটাই আছে, কিন্তু এখন দাঁড়িয়ে যেতে হচ্ছে, ঝুলোঝুলি করে যেতে হচ্ছে। তো আর আমরা বলতে পারি যে এই ভাড়া নির্ধারণের ব্যাপারটি এবং ভাড়া সিটিং ভাড়া এখনো আদায় করা হচ্ছে কিনা নাকি সরকারি ভাড়াটি আদায় করা হচ্ছে সেটি মনিটরিং এর জন্য এখানে বিআরটিএ এবং বাস মালিক সমিতি সমন্বয়ে একটি তদারকি টিম আসাদ গেটে কাজ করার কথা ছিল, তবে আমরা এখনো পর্যন্ত তাদের কাজ দেখতে পারিনি এবং একই সাথে রাজধানীর মোট 5টি স্থানে তাদের কাজ করার কথা ছিল, তবে আসাদ গেটে আমরা দেখেছি যে এখনো পর্যন্ত কোনো মনিটরিং টিমকে আমরা দেখতে পাইনি। তো এই ছিল আসলে এই কলেজ গেট এলাকা থেকে বাস ভাড়ার সর্বশেষ খবর। রাজধানীর কলেজ গেট এলাকা থেকে গণপরিবহনে সিটিং সার্ভিসের আজকের খবর জানাচ্ছিলেন সহকর্মী তাসির বাবু। পরিবহনের ভাড়া সহ এ সেক্টরে শৃঙ্খলা ফিরে না আসা পর্যন্ত বিআরটিএর অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সড়ক ও সেতু পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের। সকালে রাজধানীর তেজগাঁওয়ের 7 রাস্তা মোড়ে পণ্য ও যাত্রীবাহী যানবাহনে অবৈধভাবে সংযোজিত বাম্পার, অ্যাঙ্গেল ও হুক অপসারণ কার্যক্রম পরিদর্শনের সময় তিনি একথা জানান। এই অভিযান আমরা আজ থেকে শুরু করলাম, সারা বাংলাদেশে একই সঙ্গে এই অভিযান পরিচালিত হচ্ছে এবং যতদিন না এই ব্যাপারে এই সমস্যাটি শৃঙ্খলায় ফিরে না আসবে ততদিন পর্যন্ত আমাদের অভিযান চলবে। কিছুদিন নিয়ন্ত্রণে থাকার পর আবারও শুরু হয়েছে ঢাকা রংপুর মহাসড়কের বগুড়া অংশে সিএনজি চালিত অটোরিকশা, নসিমন, করিমন সহ নিষিদ্ধ যান চলাচল। এ কারণে গত 3 মাসে দুর্ঘটনা বেড়েছে কয়েক গুণ। দুর্ঘটনা রোধে নেওয়া হচ্ছে না তেমন কোনো কার্যকর ব্যবস্থা। পুলিশের যোগসাজশে শ্রমিক সংগঠনের চাঁদাবাজি বন্ধ করা না গেলে অবৈধ যান চলাচল নিয়ন্ত্রণ করা যাবে না বলছেন স্থানীয়রা। বিস্তারিত মাজিদুর রহমানের রিপোর্টে, ছবি তুলেছেন রবিউল ইসলাম। গত ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত ঢাকা রংপুর মহাসড়কের বগুড়া অংশের প্রায় 76 কিলোমিটার রাস্তায় ছোট বড় দুর্ঘটনা ঘটেছে 150-র মতো। এসব দুর্ঘটনায় শিশু, নারী সহ শতাধিক মানুষের প্রাণ গেলেও দুর্ঘটনা রোধে তেমন কোনো কার্যকরী পদক্ষেপ নেওয়া হয়নি। মহাসড়কগুলোতে দেদারসে চলছে 3 চাকার যানবাহন। পুলিশ এসব দেখেও দেখছে না। এছাড়া দুর্ঘটনা রোধে এই মহাসড়কে দ্রুত 4 লেনে উন্নীত করার দাবি সচেতন মহলের। মহাসড়কে ভটভটি লসিমনের রাজত্ব, এই কারণে গত 2 মাসে বগুড়া শহরে প্রায় 100 জনের অধিক মানুষ প্রাণ হারিয়েছে। কিছু অসাধু শ্রমিক এবং কিছু অসাধু পুলিশের নজরদারির অভাবের কারণে এটি দিন দিন বেড়ে চলছে। যত পরিমাণ গাড়ি আমাদের দেশে ঢুকছে এইটা স্মুথ ভাবে চলাচল করতে গেলে 4 লাইনটা খুবই জরুরি। শ্রমিক ও মোটর মালিক নেতাদের মতে পুলিশ ইচ্ছে করলে কয়েক ঘন্টার মধ্যে মহাসড়কে অবৈধ যান চলাচল বন্ধ করতে পারে। লসিমন, করিমন এগুলো হাইওয়ে যাতে উঠতে না পারে, হাইওয়ে পুলিশ কিন্তু সারা বাংলাদেশে ইচ্ছা করলে 24 ঘন্টার মধ্যে এটা তারা করতে পারে। দুর্ঘটনার কারণ চিহ্নিত করে হাইওয়ে ও জেলা পুলিশ যৌথভাবে কাজ করছে বলে জানালেন পুলিশের এই কর্মকর্তা। জেলা পুলিশের সাথে সমন্বয় করে আমরা মহাসড়কে যাতে ইভেন পৌরসভার মধ্যেও যাতে 3 হুইলার না ওঠে সেজন্য আমরা সমন্বিতভাবে কাজ করছি। খোঁজ নিয়ে জানা গেছে বগুড়া পৌর এলাকা সহ জেলার 38টি পয়েন্টে মোটর মালিক, মোটর শ্রমিক, ট্রাক মালিক, ট্রাক শ্রমিক, উত্তরবঙ্গ ট্রাক ট্যাঙ্ক লরি কভার্ড ভ্যান পিকআপ মালিক সমিতি, শ্রমিক ফেডারেশন রাজশাহী, হিউম্যান হলার মালিক সমিতি, সিএনজি অটোরিকশা মালিক সমিতি, চার্জার চালিত রিকশা মালিক সমিতি সহ বিভিন্ন খাতে কয়েক লাখ টাকা চাঁদা উঠছে। মাজিদুর রহমান, সময় সংবাদ, বগুড়া। অগ্নি নির্বাপন ব্যবস্থা ছাড়াই চলছে রাজধানীর অধিকাংশ শপিং মল ও মার্কেট। ফায়ার সার্ভিস সম্প্রতি সরেজমিনে রাজধানীর 1126টি বিপণী বিতান পরিদর্শন করে দেখেছে, এর মধ্যে 1080টি রয়েছে অগ্নি ঝুঁকিতে। এ নিয়ে ক্রেতা বিক্রেতারা কিছুটা শঙ্কিত হলেও মালিক সমিতি একেবারেই উদাসীন নিরাপত্তার বিষয়ে। এ ব্যাপারে সরকারকে আইনগতভাবে কঠোর হওয়ার পরামর্শ নগরবিদদের। বিস্তারিত তাহিয়া রুবায়েত অপলার রিপোর্টে। দাও দাও করে জ্বলছে জীবিকা নির্বাহের অবলম্বন। আগুনের এই বিভীষিকা মুহূর্তেই পুড়িয়ে নিঃশেষ করে দিচ্ছে শত শত পরিবারের স্বপ্ন। প্রায়ই রাজধানীর বিপণী বিতানগুলোতে ঘটছে অগ্নি দুর্ঘটনা।
ক্রেতা বিক্রেতাদের আশঙ্কার মধ্য দিয়েই চলছে কেনাবেচা। বেশিরভাগ মার্কেটগুলোতে ফায়ার ফাইটিং সিস্টেম নাই। আমরা কাস্টমাররা কি করব, আমাদের অনেক সংখ্যা নিয়ে তারপর আসতে হয়। মার্কেট কমিটির থেকে কোনো রকম কোনো ব্যবস্থা নাই, আমরা যে কোনো সময় ঝুঁকির মধ্যে থাকি অলওয়েজ টাইম। ফায়ার সার্ভিস বলছে এই বিপণী বিতানগুলোর অধিকাংশতে নেই অগ্নি নির্বাপন সিলিন্ডার, পানির রিজার্ভ ট্যাঙ্ক, বালু ভর্তি বালতি ও রেস্কিউ সিঁড়ি সহ অন্যান্য অগ্নি নির্বাপন সামগ্রী। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ বর্তমানে অগ্নি ঝুঁকিতে থাকা ঢাকা মহানগরীর বিপণী বিতানগুলোর তালিকা তৈরি করছে। তবে এ ব্যাপারে বরাবরই উদাসীন দোকান মালিক সমিতি। আগুনের দুর্ঘটনা এমনই জিনিস যেটা হয়তো দুর্ঘটনা ঘটে গেলে তখন আর এটাকে কিছু করার থাকে না। বড় ধরনের দুর্ঘটনা ঘটছে আপনারা জানেন, তখন কিন্তু ফায়ার সার্ভিস আমাদেরকে সহযোগিতা করছে। সহযোগিতা করার পরও আমাদের রক্ষা করা সম্ভব হয়নি। প্রথম 10 মিনিট কিন্তু আপনাকে ফাইট করতে হবে। সেই পরিপ্রেক্ষিতে কিন্তু প্রত্যেকটা মার্কেটে কিন্তু একটা ছোট ফায়ার টিম থাকবে। আমাদের একটা টিম রয়েছে, সেই টিম অনুযায়ী অলরেডি কিন্তু মহড়ার ব্যবস্থা করছি। অনেক মার্কেট যা আছে তারা কিন্তু অবস্থা কিন্তু খুবই ঝুঁকিপূর্ণ। বিপণী বিতানগুলোতে অগ্নি দুর্ঘটনা রোধে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিতে সরকারকে আইন প্রয়োগে কঠোর হওয়ার পরামর্শ নগরবিদদের। সরকারেরই দায়িত্ব এ ধরনের ঝুঁকিপূর্ণ ভবন থেকে তার অধিবাসীকে সরিয়ে থেকে ঝুঁকিমুক্ত করা। কেউ যদি ঝুঁকিপূর্ণ ভবনে থাকতে চায় তাকে সেখান থেকে অপসারণটা সরকারের আইন ও বিধিবিধান অনুযায়ী সরকার সে বল প্রয়োগ করতে পারে। কিছু কিছু জায়গায় অগ্নি নির্বাপন সিলিন্ডার চোখে পড়লেও তা প্রয়োজনের তুলনায় নিতান্তই অপ্রতুল বা এগুলোর মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে অনেক আগেই। ঝুঁকিপূর্ণ এইসব বিপণী বিতানগুলোতে সংস্কারের পাশাপাশি পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া না হলে যে কোনো মুহূর্তে ঘটে যেতে পারে বড় ধরনের দুর্ঘটনা। এজন্য একদিকে যেমন ক্রেতা বিক্রেতাদের মধ্যে পর্যাপ্ত পরিমাণে সচেতনতা তৈরি করতে হবে, অপরদিকে সমস্যা সমাধানে সরকারকে হাতে নিতে হবে দীর্ঘমেয়াদী কার্যকরী উদ্যোগ। এমন চাই মত বিশ্লেষকদের। তাহিয়া রুবাইয়াত, অপলা, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরো থাকছে, যশোরের 50টি স্কুলকে অনলাইন পর্যবেক্ষণ ও ব্যবস্থাপনায় আনতে উদ্যোগ। কার্যক্রম চালু হওয়ার স্বচ্ছতা বেড়েছে 5টি স্কুলের পাঠদান ও ব্যবস্থাপনায়। নারায়ণগঞ্জ সদরের বিভিন্ন এলাকায় টানা 2 মাস ধরে চলছে তীব্র গ্যাস সংকট। এতে চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয়রা। গ্যাসের অভাবে উৎপাদন ও বেচাকেনা কম হওয়ায় লোকসানের মুখে পড়েছে শিল্প ও বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো। দ্রুত সময়ের মধ্যে গ্যাস সংকট সমাধানের আশ্বাস দিয়েছেন তিতাস কর্মকর্তা। শওকত আলী সৈকতের তথ্য ও আব্দুল্লাল মামুনের তোলা ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। নারায়ণগঞ্জের ফতুল্লার গাবতলী আবাসিক এলাকা, লাকড়ি জ্বালিয়ে চলছে রান্নাবান্না, নিভু নিভু করে জ্বলছে গ্যাসের চুলা। একই অবস্থা বিভিন্ন আবাসিক এলাকায়। গ্রাহকরা জানান গত 2-3 মাস ধরে এসব এলাকায় চলছে তীব্র গ্যাস সংকট। বেশ কয়েকবার আন্দোলন ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর পরও কোনো সুরাহা হয়নি। বিকেলের দিকে একটু গ্যাস আসে, সেটাও খুব মিটমিট করে জ্বলে। মানে আমি ভাত তরকারি কিছুই ঠিকভাবে রান্না করতে পারি না। সিলিন্ডার গ্যাস নিয়ে নিছি, মাসে 2বার আমাদের গ্যাস ভরতে হয়, 2000 টাকা উপরে যায়। আবার গ্যাসের বিল তো দিতেছে। আমি অনেক কষ্ট হয় এই লাকি চুলা রাখতে। পোলাপের না খেয়ে বেশিরভাগ স্কুল জায়গা। 2-1বার আন্দোলন করছি রোডে, তার জন্য গ্যাস তো পাই না সারাদিন, তারপর গ্যাসের বিল সরকার বাড়াচ্ছে। একই ধরনের সংকট জেলার বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোতেও। গ্যাসের অভাবে ব্যবসা প্রতিষ্ঠান টিকিয়ে রাখতে দুশ্চিন্তায় পড়েছেন মালিকরা। ডিজেলের খরচ 3 গুণ, তারপরে গ্যাসের খরচ মানে 4 গুণ আমরা কস্ট বেয়ার করতেছি। গ্যাসের প্রেসার কম, তারপর দ্বিতীয় কথা হইলে এরকম মানে আমাদের সিএনজি পাম্পের আগ্রহ দেখার পর এখন যদি আবার এটা উঠে দেয় আমরা তো দেশের ব্যবসায়ী বন্ধ করব। তবে তিতাসের কর্মকর্তা জানালেন দ্রুত সময়ের মধ্যে গ্যাস সংকট সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছে। পাগলা থেকে কদমতলা ডিআরএস থেকে যেটা ঝালকুড়িতে আসছে এবং গোদাইল থেকে আরেকটা লাইন যেটা আসছে সেটার একটা হুক আপ করে দিলে হবে এবং এটা আমাদের কর্তৃপক্ষ অ্যাপ্রুভ করছে। টেন্ডার ফ্লোটিং হয়ে গেছে অলরেডি। এটা কনস্ট্রাকশন কাজ শুরু হলে গ্যাস যে সংকট থাকবে না। তিতাসের তথ্য মতে নারায়ণগঞ্জ সদরে প্রায় 30,000 আবাসিক, 275টি বাণিজ্যিক, 121টি শিল্প প্রতিষ্ঠান ও 3টি সিএনজি স্টেশনে গ্যাস সংযোগ রয়েছে। সময় সংবাদ, নারায়ণগঞ্জ। পণ্য বিক্রি ও সেবা খাতের বিভিন্ন প্রতিষ্ঠানকে সাশ্রয়ী মূল্যে ইলেকট্রনিক ক্যাশ রেজিস্টার মেশিন সরবরাহের লক্ষ্যে ইসিআর ক্রয়ে দরপত্র আহ্বান করেছে জাতীয় রাজস্ব বোর্ড। প্রাথমিক পর্যায়ে 10,000 মেশিন সরবরাহ করা হবে। বিশ্লেষকদের মতে ব্যবহার নিশ্চিত করা না গেলে সুফল আসবে না। আর দোকান মালিক সমিতি বলছে গ্রাহকদের ভ্যাট প্রদানে উদ্বুদ্ধ করা না গেলে ইসিআর ব্যবহারে ক্ষতিগ্রস্ত হবেন তারা। বিস্তারিত জানাচ্ছেন হাজেরা শিউলি।
যথাযথভাবে ভ্যাট আদায়ে 2008 সালে প্রথম 11টি খাতে ইসিআর ব্যবহার বাধ্যতামূলক করে সরকার, কিন্তু হিসাব রাখতে আলাদা কর্মচারী রাখার খরচ সহ নানা অজুহাতে এটি ব্যবহারে সাড়া দেয়নি অধিকাংশ প্রতিষ্ঠান। এনবিআর এর হিসাবে সারা দেশে ইসিআর ব্যবহারকারী প্রতিষ্ঠানের সংখ্যা মাত্র 1000। তবে জুলাইয়ের নতুন মূসক আইন বাস্তবায়ন হলে অনলাইনে রিটার্ন দাখিল ও ভ্যাট পরিশোধ করতে হবে সব প্রতিষ্ঠানকে। তাই ইসিআর এর ব্যবহার বাড়াতে এনবিআর নিজেই এই যন্ত্র কিনে কম দামে সরবরাহ করতে যাচ্ছে। ইতিমধ্যে সেটির টেন্ডার আহ্বান করা হয়েছে এবং আমরা আশা করছি যে 2 মাসের মধ্যে আমরা এটা প্রক্রিয়া সম্পন্ন করে ভ্যাট কমিশনাররা তারা সবাই মিলে তালিকা তৈরি করেছেন, সেই তালিকাভুক্ত প্রতিষ্ঠানকে আমরা সাশ্রয়ী মূল্যে এই ইসিআর মেশিন সরবরাহ করব। তবে অতীত অভিজ্ঞতা তুলে ধরে এনবিআর এর সাবেক চেয়ারম্যান বলেন, ইসিআর এর ব্যবহার নিশ্চিতে প্রয়োজন আইনের কঠোর প্রয়োগ। 2007 সালে আমি প্রথম ইসিআর ইন্ট্রোডিউস করে আমি নিজে উদ্বোধন করে আসছি। তার কিছুদিন পরেই আমি দেখেছি যে মেশিন আছে রাখা, কিন্তু তুমি কেনাবেচা করতেছো, এন্ট্রি করে না। এনবিআর শুড এনফোর্স ইট। দোকান মালিক সমিতির মতে সাধারণ মানুষকে ভ্যাট প্রদানে উদ্বুদ্ধ করা না গেলে অসম প্রতিযোগিতার ফলে ইসিআর ব্যবহারকারী মাঝারি প্রতিষ্ঠানের ক্রেতা কমে যাবে। ইসিআর নেওয়ার ব্যাপারে কিন্তু আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু এইটার ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করতে হবে 1 নম্বর। দ্বিতীয় কথা হইল মানুষদেরকে উদ্বুদ্ধ করতে হবে। ভ্যাট তো আমি দেবো না, আমি ইসিআর নিয়ে ব্যবসা করব, এন্ড ইউজারের কাছ থেকে আমি নেব, ভ্যাটটা নিয়ে গভর্নমেন্টের ঘরে দিয়ে দিব। অবশ্য সচেতন নাগরিকরা এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। সে ভ্যাট নিয়ে যদি সরকারের খাতায় জমা না করে নিজের ক্যাশ বড় করে, এটা তো আমার জন্য একটা কষ্টদায়ক যে সে সরকারকেও ঠকালো, আমাকেও ঠকালো। এই ভ্যাটটা সরকারের হাতে পৌঁছালো কিনা তার নিশ্চয়তার জন্য আইসিআর সিস্টেম এটা খুব ভালো একটা জিনিস। যখন ইঞ্জিনিয়ারিংলি এটা অ্যাপ্লাই হবে তখন তো এটা সবাই মানতে বাউন্ড। এনবিআর জানিয়েছে নতুন ইসিআর মেশিনের সাথে ভ্যাট অনলাইন সার্ভারে সংযোগ থাকবে, তাই কেউ এই যন্ত্র বন্ধ রাখলে ধরা পড়বে। হাজিরা শিউলি, সময় সংবাদ, ঢাকা। এদিকে রাজস্ব আদায়ের পাশাপাশি প্রবৃদ্ধি অর্জনেও সব ধরনের রেকর্ড ভাঙতে যাচ্ছে চট্টগ্রাম কাস্টমস হাউস। ৩৯,০০০ কোটি টাকা আদায়ের লক্ষ্যমাত্রার মধ্যে চলতি বছরের প্রথম 9 মাসেই আদায় হয়েছে প্রায় ২৯,০০০ কোটি টাকা। বিগত বছরগুলোতে প্রবৃদ্ধির হার 13 থেকে 14% হলেও এবারই প্রথম তা 20% ছাড়িয়ে গেছে। তবে স্বচ্ছতা নিশ্চিতের পাশাপাশি পূর্ণাঙ্গ অটোমেশন করা হলে রাজস্ব আদায়ের পরিমাণ আরও বাড়বে বলে মনে করেন ব্যবসায়ীরা। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। দেশের জাতীয় রাজস্ব আয়ের অন্যতম প্রধান মাধ্যম হল চট্টগ্রাম কাস্টম হাউস। প্রধান সামুদ্রিক বন্দরের অবস্থান হয় মোট রাজস্ব আয়ের 1/5 আদায় হয় এখানে, যার পরিমাণ গত বছর ছিল 31,600 কোটি টাকা। রাজনৈতিক পরিস্থিতি অনুকূলে থাকায় রাজস্ব আদায়ে রেকর্ড হতে যাচ্ছে। চলতি অর্থ বছরের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয় 39,622 কোটি টাকা। সামনে যে দিনগুলো আছে, ধরেন যে এপ্রিল, মে, জুন, এই মাসগুলোতে কিন্তু রাজস্ব সাধারণত বৃদ্ধি পেয়ে থাকে। তো এই ধারাকে বিবেচনায় নিলে আমার মনে হয় যে এবারকার লক্ষ্যমাত্রা আমাদের অর্জন হবে। অন্যান্য বছর গাড়ি আমদানি খাত থেকে বড় ধরনের রাজস্ব আসলো, এবার তা হয়নি। জ্বালানি তেল, পেট্রোলিয়ামজাত পণ্য এবং শিল্পের কাঁচামাল থেকে এসেছে মূল রাজস্ব। স্বচ্ছতার কারণে রাজস্ব বৃদ্ধি এবং জ্বালানি তেল আসলে মূল খাত, এখান থেকে রেভিনিউ বেশি আসে, যে জন্য রাজস্ব বৃদ্ধি হয়েছে। জ্বালানি খাতের আমদানি বৃদ্ধি মানে দেশে ইনভেস্টমেন্ট আরো বাড়বে, প্রোডাকশন আরো বাড়বে, শিল্পায়ন আরো হবে। বিগত বছরগুলিতে 13 থেকে 14% হারে প্রবৃদ্ধি অর্জন হলেও এবার ইতিমধ্যে 20% ছাড়িয়ে গেছে। রাজস্ব আদায়ের পরিমাণ আরো বাড়াতে শুল্ক কর্মকর্তাদের কাজে স্বচ্ছতা নিশ্চিতের পাশাপাশি পূর্ণাঙ্গ অটোমেশনের দাবি ব্যবসায়ীদের। আমলাতান্ত্রিক জটিলতার কারণে যদি তারা ফাইলগুলি ঘুরাঘুরি করা হয়, রেভিনিউ একটু দেরিতে আদায় হবে। সেক্ষেত্রে যত তড়িৎ সিদ্ধান্ত দেওয়ার ক্ষমতা থাকতে হবে এবং সিদ্ধান্ত দিয়ে শুল্কায়ন করতে হবে। অনেক সময় দেখা যায় যারা আমদানি করে তাদের পণ্য খালাসও দীর্ঘসূত্রে লাগে যায়, লক্ষ লক্ষ টাকা ওয়ারফেন চার্জও আসলে। চলতি অর্থ বছরের ডিসেম্বর মাসে রাজস্ব আদায় হয়েছে 3,300 কোটি টাকা, যা এক মাসে সর্বোচ্চ রাজস্ব আদায়ের রেকর্ড। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। সময় সংবাদে আরো থাকছে নানা আয়োজনে পালিত হচ্ছে খ্রিস্টান ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব ইস্টার সানডে। ভোরে প্রার্থনা সঙ্গীতের মধ্য দিয়ে শুরু হয় আনুষ্ঠানিকতা। কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে মাসুদ রানা নামে এক শিশুকে খুঁটির সঙ্গে হাত পা বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে। শুক্রবার রাতে ভুরুঙ্গামারীর পাইকেরগাছা বাজারে এ ঘটনা ঘটে। স্বজনরা জানায়, পহেলা বৈশাখের দিন মাসুদ ও তার বন্ধুরা রং খেলতে গিয়ে বাজারের ডেকোরেটর ব্যবসায়ী আলম মিয়ার গায়ে রং লেগে যায়।
এতে ক্ষিপ্ত হয়ে মাসুদকে দোকানের খুঁটির সঙ্গে বেঁধে বেধড়ক মারেন আলম ও তার সহযোগীরা। এ সময় ক্ষমা চাইলেও তার উপর নির্যাতন থামানো হয়নি বলে অভিযোগ করেন তারা। পরে ওই দিন রাতেই মাসুদের বাবা মফিজুল বাদী হয়ে ভুরুঙ্গামারী থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় আলম ও তার সহযোগী সহ 3 জনকে আসামি করা হয়েছে। এদিকে আসামিদের ধরতে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। আমি একটা ছেলেকে রং দিচ্ছি, এই ছেলেটা আমাকে রাস্তায় আটকে আমাকে মারপিট করে। আলম আসে আমাকে বাম দিয়ে মারপিট করে। এই ব্যাপারে তার বাবার একটা লিখিত অভিযোগ পেয়ে আমরা থানায় একটা মামলা নিয়েছি। মামলাটি তদন্তাধীন আছে এবং যার নামে 3 জন আসামি, তাদেরকে গ্রেপ্তারের চেষ্টা। নানা আয়োজনে পালিত হচ্ছে খ্রিস্টান ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব পবিত্র ইস্টার সানডে। এ উপলক্ষে ভোরে জাতীয় সংসদ ভবনের সামনে প্রার্থনা সঙ্গীতে সমবেত হন যীশু খ্রিস্টের অনুসারীরা। সূর্যোদয়ের পর প্রাতকালীন প্রার্থনা ও উপাসনা শুরু হয়। এরপর চলে বাইবেল পাঠ, সমবেত সঙ্গীত, বিশেষ সঙ্গীত সহ যীশু খ্রিস্টের প্রশংসা আর আরাধনা। খ্রিস্টান ধর্মবিশ্বাস অনুযায়ী এই দিনে খ্রিস্ট ধর্মের প্রবর্তক যীশু খ্রিস্ট মৃত্যু থেকে পুনরুত্থান লাভ করেছিলেন। গুড ফ্রাইডেতে বিপথগামী ইহুদিরা যীশু খ্রিস্টকে ক্রুশবিদ্ধ করে হত্যা করে। মৃত্যুর 3য় দিবস অর্থাৎ রোববার তিনি জেগে উঠেছিলেন। যীশু খ্রিস্টের এই পুনরুত্থান খ্রিস্ট ধর্ম বিশ্বাসীদের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এই মুহূর্তে তেজগাঁওর রানী জপমালা গির্জায় আছেন রিপোর্টার শফিক মোহাম্মদ। খ্রিস্টান ধর্মাবলম্বীদের উৎসব আয়োজনের খবর জানাতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। শফিক, এই মুহূর্তে দাঁড়িয়ে আছি রাজধানীর ফার্মগেটের জপমালা রানীর যে গির্জা আছে সেই গির্জাতে, এবং আপনি জানেন যে আজকে কিন্তু ইস্টার সানডে পালন করছে পবিত্র খ্রিস্টান ধর্মাবলম্বীরা, এবং তারা কিন্তু ইস্টার সানডে উপলক্ষে যে জিনিসটি করে থাকেন তারা জানেন যে এটিকে তারা যীশু খ্রিস্টের পুনরুত্থান দিবস হিসেবে পালন করে থাকেন। কারণ এর আগে 3 দিন আগে শুক্রবারে যীশু খ্রিস্টকে হত্যা করা হয়েছিল এবং তারপর 3 দিন পর তার পুনরুত্থান হয়েছিল। সেই পুনরুত্থান দিবস হিসেবে তারা ধর্মীয় বিভিন্ন রকমের আচার পালন করে থাকে, এবং তারই আজকের যে সকাল থেকে ধর্মীয় যে অনুষ্ঠান শুরু হয়েছে সেই ধর্মীয় অনুষ্ঠানই কিন্তু এই যে জপমালার যে গির্জা সেই গির্জাতে অনুষ্ঠিত হচ্ছে। যেহেতু এখানে গির্জাটি অল্প পরিসরের জায়গা, অল্প, এই কারণে অনেক মানুষের উপস্থিতি এখানে হয়ে থাকে। এই কারণেই কিন্তু সর্বমোট 4টি প্রার্থনা এখানে হচ্ছে। সকাল 6টায় একটি হয়েছে, তারপর 7:30টায় হয়েছে, এখন 9টার যে প্রার্থনাটা হচ্ছিল সেই প্রার্থনাটি এখন শেষ পর্যায়ে রয়েছে। তারপর 10:30টা থেকে আরেকটি প্রার্থনা শুরু হবে। তো এই মূলত এখানে যারা আছেন তারা খ্রিস্টান ধর্মের 2টো অনুসারী আছে, একটা হচ্ছে ক্যাথলিক আর একটা হচ্ছে প্রোটেস্ট্যান্ট। যারা ক্যাথলিক অনুসারী আছে তারাই কিন্তু এই যে গির্জাতে তারা ধর্মের যে আচার বা রীতিনীতি আছে সেগুলো পালন করছে, এবং সকাল থেকে যে প্রার্থনা হয়েছে প্রার্থনার মধ্যে পবিত্র বাইবেল থেকে তারা পাঠ করছেন। এবং এখন আপনারা দেখতে পাচ্ছেন যে যাজক আছেন এই গির্জার, সেই যাজক কমল কোরাইয়া, তিনি পবিত্র বাইবেল থেকে পাঠ করছেন এবং ধর্মের যে সমস্ত বাণী আছে সেই বাণীগুলো প্রচার করছেন, এবং এর মাধ্যমে তারা মানবতার এবং শান্তির কথা প্রচার করছেন। আরেকটি কথা বলতে চাই যে এই যে আজকের যে পুনরুত্থান দিবস বা ইস্টার সানডে, এই ইস্টার সানডে কিন্তু তার আগে প্রায় 40 দিন তারা আমরা যেটা মুসলমান ধর্মে যেটাকে রোজা হিসেবে বলা হয় তেমনি ভাবেই কিন্তু তারা আজকের যে এই যে 40 দিন ধরে তারা পানাহার থেকে বিরত থাকেন এবং তারা এক ধরনের রোজার মধ্য দিয়ে অতিবাহিত করেন, এবং সেই 40 দিনের দিন আজকের দিনে কিন্তু তারা এই যে পুনরুত্থান দিবস বা ইস্টার সানডে পালন করে থাকেন। খুব ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে আসলে তারা যে ইস্টার সানডে সেটি পালন করছে আপনারা দেখতে পাচ্ছেন। এবং মোটামুটি ভাবে আমরা সকাল থেকে এখানে অবস্থান করেছি এবং এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে এখন 3য় যে প্রার্থনাটি ছিল সেটি দিনের যে 3য় ভাগের সেইটি হচ্ছে, এবং আর কিছুক্ষণ পরেই 4র্থ যে 10:30টার সময় যেটি প্রার্থনা অনুষ্ঠিত হবে, এবং সেটির জন্য যারা অপেক্ষমান আছেন তারা আর কিছুক্ষণ পরেই এই গির্জার মধ্যে প্রবেশ করবেন। আর যারা এখন পর্যন্ত 3য় যে প্রার্থনা আছে সেই প্রার্থনাটি শেষ হলে তারা বের হয়ে যাওয়ার পরে তারা সেখানে এই প্রার্থনা গির্জাতে প্রবেশ করবেন। তো এই ছিল আমার কাছে সর্বশেষ খবর। চলে যাচ্ছি স্টুডিওতে।
খ্রিস্টান ধর্মাবলম্বীদের অন্যতম উৎসব ইস্টার সানডের আয়োজনের খবর জানাতে তেজগাঁয়ের রানী জপমালা গির্জা থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন শফিক মোহাম্মদ। দেশের মাদারীপুর, দিনাজপুর ও ভোলা সহ 20টি জেলার 55টি ইউনিয়ন পরিষদে নির্বাচন চলছে। সকাল 8টা থেকে শুরু হয়েছে ভোট গ্রহণ, চলবে টানা বিকেল 4টা পর্যন্ত। মাদারীপুরে সকাল থেকেই কেন্দ্রগুলোতে লম্বা লাইনে দাঁড়িয়ে ভোট দিতে দেখা যায় ভোটারদের। এদিকে ভোট নির্বিঘ্ন করতে ভ্রাম্যমাণ আদালতের পাশাপাশি বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে। এদিকে দিনাজপুরের বিজোড়া ও পলাশবাড়ী ইউনিয়ন পরিষদের ভোট গ্রহণ শুরু হয়েছে সকাল থেকে। এই দুটি ইউনিয়ন পরিষদের নির্বাচন শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে দুজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে ভোলার মনপুরা সহ 3টি ইউনিয়ন পরিষদের। কেন্দ্রগুলোতে সকাল থেকে ভোটারদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। এছাড়া বরগুনা, লক্ষ্মীপুর ও ফরিদপুর সহ দেশের 55টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আজ। যশোর স্কুলগুলোকে অনলাইন পর্যবেক্ষণ ও ব্যবস্থাপনায় আনতে উদ্যোগ নিয়েছে জেলা শিক্ষা অফিস। প্রথম পর্যায়ে 50টি স্কুলকে টার্গেট করে চলছে কার্যক্রম। ইতোমধ্যে 5টি স্কুলের সম্পূর্ণ কার্যক্রম বাস্তবায়ন হয়েছে। এতে করে প্রতিষ্ঠানগুলোর পাঠদান ও ব্যবস্থাপনায় স্বচ্ছতা বেড়েছে। পর্যায়ক্রমে এই কার্যক্রম জেলার সব স্কুলে চালু করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। জুয়েল মৃধার তথ্য ও আবুল কালাম আজাদের ছবি নিয়ে দেখুন ডেস্ক রিপোর্ট। দেশের প্রথম ডিজিটাল জেলা যশোরের শিক্ষা ব্যবস্থাকে ডিজিটালাইজড করতে উদ্যোগ নিয়েছে জেলা শিক্ষা অফিস। এর অংশ হিসেবে জেলার শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে নিজস্ব অর্থায়নে সিসি ক্যামেরা স্থাপন, ডিজিটাল অ্যাটেন্ডেন্স মেশিন স্থাপনের প্রস্তাব দেওয়া হয়েছে। ইতোমধ্যে অনেক স্কুল সাড়া দিয়ে ক্যামেরা ও অ্যাটেন্ডেন্স মেশিন স্থাপন করেছে। এছাড়া জেলা শিক্ষা অফিস ই-ফাইলিং ব্যবস্থা গড়ে তুলেছে। এতে জেলা শিক্ষা কর্মকর্তা তার অফিসে বসেই ল্যাপটপ, ডেস্কটপ কম্পিউটার বা মোবাইলেই পর্যবেক্ষণ করতে পারছেন স্কুলের কার্যক্রম। যশোর জেলার সামর্থ্য সম্পন্ন কিছু স্কুল তাদের স্কুলে সিসিটিভি ক্যামেরা এবং ডিজিটাল অ্যাটেন্ডেন্সের ব্যবস্থা গ্রহণ করেছেন। এই কার্যক্রমের কারণে নানাবিধ সুবিধা পেতে শুরু করেছে বলে জানালো শিক্ষার্থীরা। আমরা প্রতিদিন ফিঙ্গারপ্রিন্ট অ্যাটেন্ডেন্সের মাধ্যমে ক্লাসে প্রেজেন্ট করি। এরপর আমাদের মাল্টিমিডিয়ার মাধ্যমে ক্লাস নেওয়া হয়। এতে করে আমরা পড়া অনেক সহজভাবে বুঝতে পারি। যতদিন থেকে আমাদের স্কুলে সিসিটিভি ক্যামেরা আওতাভুক্ত হয়েছে ততদিন থেকে স্কুলে অনেকেই টিফিন টাইমে পালিয়ে যেত, তার সংখ্যাটা অনেক কমছে। শিক্ষকরা এখন সময় মতো ক্লাসে আসতে পারে। শিক্ষকরা জানালেন তাদের এমন কার্যক্রমে ইতিবাচক পরিবর্তন এসেছে। আমাদের শিক্ষকগণ দারুণভাবে ক্লাস নিচ্ছেন, ছাত্রছাত্রীরাও আর ফাঁকি দিতে পারছেন না। এটি একটি যুগান্তকারী পদক্ষেপ। আমরা যশোর জেলা স্কুলে ই-ফাইলিং এবং ই-মনিটরিং চালু করেছি। শিক্ষা ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আনতে এই কার্যক্রম জেলার সকল স্কুলে চালু করা হবে বলে জানালেন শিক্ষা কর্মকর্তা। জেলার অগ্রসরমান 50টি স্কুলকে এই কার্যক্রমের সাথে সম্পৃক্ত করব। সেই ধারাবাহিকতায় ইতিমধ্যে আমরা 5টি স্কুলে অলরেডি লাইন আপ হয়েছে। শিক্ষা অফিসের তথ্য মতে জেলায় 521টি মাধ্যমিক স্কুল, 15টি স্কুল অ্যান্ড কলেজ, 310টি মাদ্রাসা ও 89টি কলেজ সহ মোট 935টি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। সময় সংবাদ, যশোর। রাঙামাটির বেতবুনিয়ায় বাংলা বর্ষবরণ উৎসব সাংগ্রাই উপলক্ষে জল উৎসবে মেতেছেন মারমা সম্প্রদায়। বেতবুনিয়ায় আছেন রিপোর্টার কমল দে। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। কমল। ধন্যবাদ ছিলেন। রাঙ্গামাটি পার্বত্য জেলায় যে বৈশাখকে নতুন বছরকে বরণ করে নেওয়ার জন্য ঐতিহ্যবাহী যে জলকেলি উৎসব সাংগ্রায় পয়ে তা কিছুক্ষণ পর শুরু হবে। আমরা দেখেছি পুরো বেতবুনিয়া মাঠ কিন্তু লোকারণ্য হয়ে পড়েছে। রাঙ্গামাটি পার্বত্য জেলার বিভিন্ন অঞ্চল থেকে তরুণ তরুণীরা চলে এসেছে এখানে পানি উৎসবে অংশ নেওয়ার জন্য। সকাল থেকে কিন্তু এই ভিড় শুরু হয় এবং এখনো চলছে। কিছুক্ষণ আগে দেখেছি আমরা এখানে যে মঞ্চ, সেই মঞ্চের মধ্যে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়েছে। সাংস্কৃতিক অনুষ্ঠানের পরে শুরু হবে এই সাংগ্রাই পোয়ে কিংবা জলকেলি উৎসব। মারমা সম্প্রদায়ের বলা হয়ে থাকে যে পুরাতন বছরকে বিদায় জানানো এবং নতুন বছরকে বরণ করে নেওয়া। সেই সাথে আপনি একটা বিষয় জানেন যে পাহাড়ে যে জুম চাষ হয়, সেই জুম চাষের একটি অংশ শুরু হয় কিন্তু এই সাংগ্রাই পোয়ের পরে, অর্থাৎ যে পুরাতন বছরকে যে বিদায় জানিয়ে নতুন বছরকে আবার ফসল ঘরে তোলা এবং সে সাথে যে ঐতিহ্যবাহী যে উৎসব, সেই উৎসবের একটি অংশ হলো সাংগ্রাই পোয়ে। আমরা দেখেছি গত 3 দিন ধরে পাহাড়ের মধ্যে যে বৈশাখী উৎসব চলছে, বৈশাখ, বিজু এবং তার সর্বশেষ
সমস্যা হলো সাংগ্রাই। সে সাংগ্রাই মধ্যে বিশেষ মূলত মারমা সম্প্রদায় যারা রয়েছে, সে মারমা সম্প্রদায়ের একটি অংশ মানে উৎসব, সে এক সবচেয়ে বড় উৎসব, বছরের একটি দিন, অর্থাৎ এই দিনটিতে মূলত মারমা সম্প্রদায় রাঙ্গামাটিতে এই অনুষ্ঠানটির আয়োজন করে দেখেন। আপনি দেখতে পাচ্ছেন যে বেতবুনিয়া মাঠে এখন কিন্তু তিল দারণের ঠানে লোকে লোকারণ্য হয়ে পড়েছে। পার্বত্য বিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর কিছুক্ষণ পরে উদ্বোধন করবেন এবং সে সাথে দীপঙ্কর তালুকদার সাবেক প্রতিমন্ত্রী তিনি রয়েছেন বিশেষ অতিথি হিসেবে, এবং মঞ্চের মধ্যে নাচ চলছে, গান চলছে, নানা সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে, বিশেষ করে ঐতিহ্যবাহী যেসব সাংস্কৃতিক অনুষ্ঠান তা চলছে এই বেতবুনিয়া মাঠে। এরপরে অনুষ্ঠান শেষ হওয়ার পরে শুরু হবে এই সাংগ্রাই কিংবা জলকেলি উৎসব। আমরা কথা বলেছিলাম আইনশৃঙ্খলা, যেহেতু রাঙ্গামাটি পার্বত্য একটি স্পর্শকাতর এলাকা, তবে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে পর্যাপ্ত পরিমাণ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে এখানের মধ্যে, এবং যেহেতু লোক সমাগমও বেশি হচ্ছে এবং সে কারণে কিন্তু এখানে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা বেশি। পুরো এলাকাটি নিরাপত্তা বাহিনীর বিভিন্ন সংস্থা যারা রয়েছে তারা ঘিরে রেখেছে। তবে একটি বিষয় কিন্তু পাহাড়ি বাঙালি যেটি মিলন মেলা, সেই মিলন মেলার কিন্তু একটি রূপ হলো এই সাংগ্রাই উৎসব, যেখানে হয়তো মারমা সম্প্রদায়ের তরুণ তরুণীরা সে জলকেলিতে অংশ নেবে, কিন্তু তারা আবার এখানের মধ্যে বাঙালিরা এটি দেখার জন্য কিন্তু প্রচন্ড রকম ভিড় করেছে। তো বলা যায় এটি একটি মিলন মেলা, এটি একটি যুগান্তকার একটা অধ্যায় যে পার্বত্য জেলার মধ্যে ধরনের একটি উৎসব করা। 3 পার্বত্য জেলায় আমরা দেখেছি গত 2 দিন ধরে কিন্তু উৎসব চলছে, বৈশাখী, বিজু এবং আজ হচ্ছে সাংগ্রাই, অর্থাৎ যেটা জলকেলি। রাঙ্গামাটি মারমা সম্প্রদায় তারা আজকের এই আয়োজন করেছে কেন্দ্রীয়ভাবে। সকাল 11টা থেকে শুরু হবে জলকেলি, তবে উৎসব শুরু হয়েছে সকাল থেকে। তো শিরিন, এখন পর্যন্ত আমার কাছে ছিল রাঙ্গামাটি বেতবুনিয়া যে সাংগ্রাই উৎসব বা জলকেলি হচ্ছে তার সর্বশেষ। রাঙ্গামাটির বেতবুনিয়া থেকে বাংলা বর্ষবরণ উপলক্ষে মারমা সম্প্রদায়ের জলকেলি উৎসবের খবর জানাচ্ছিলেন রিপোর্টার কমল দে। এবার দেশের বাইরের খবর। সিরিয়া অবরুদ্ধ 2টি শহর ছেড়ে আসা বাসিন্দাদের বহনকারী বাসের বহরে আত্মঘাতী গাড়ি বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে অন্তত 45 জনে। যদিও বেসরকারি পর্যবেক্ষণ সংস্থার মতে নিহতের সংখ্যা শতাধিক বলে দাবি করা হয়। এ ঘটনার পরপরই সরকারের সঙ্গে বিদ্রোহীদের চুক্তি অনুযায়ী অবরুদ্ধ শহরগুলো থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়ার কাজ স্থগিত হয়ে গেলেও পরবর্তীতে তা আবারও স্বাভাবিক হয় বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম। এদিকে রোববার নাগাদ অবরুদ্ধ শহরগুলোর প্রায় 7,500 বাসিন্দাকে সরিয়ে নেওয়ার কথা রয়েছে। শনিবার আলেপ্পোর পশ্চিমাঞ্চলীয় রাশিদিন এলাকায় উদ্বাস্তুদের বাসের বহরে আত্মঘাতী গাড়ি বোমা হামলার পর এভাবেই জ্বলন্ত বাস ও গাড়িগুলো থেকে ধোঁয়া উঠতে দেখা যায়। পাশেই পড়ে থাকা হতাহতদের অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যেতে দেখা যায় অনেককে। জ্বলন্ত বাস ও গাড়িগুলোর আগুন নিয়ন্ত্রণে আনতেও চেষ্টা করতে থাকেন দমকল বাহিনীর সদস্যরা। সরকারের সঙ্গে বিদ্রোহীদের চুক্তি অনুযায়ী পশ্চিমাঞ্চলীয় ইদলিব প্রদেশের অবরুদ্ধ 2 শহর ফুয়া এবং কেফরায়ার বাসিন্দাদের নিয়ে আলেপ্পোয় প্রবেশের অপেক্ষায় থাকা বাস বহরে আত্মঘাতী ওই হামলা চালানো হয়। এতে ঘটনাস্থলেই নারী ও শিশু সহ বহু হতাহতের ঘটনা ঘটে। ছিন্নভিন্ন অবস্থায় পড়ে থাকতে দেখা যায় বহু মানুষের লাশ। পর্যবেক্ষণ সংস্থা জানায় হামলার পরপরই চুক্তি অনুযায়ী সরকার ও বিদ্রোহী নিয়ন্ত্রিত অবরুদ্ধ 4টি শহরের বেসামরিক নাগরিকদের সরিয়ে নেওয়ার কাজ স্থগিত হয়ে যায়। এতে চরম ভোগান্তিতে পড়েন অবরুদ্ধ শহরগুলোর বাসিন্দারা। যদিও কয়েক ঘন্টার বিরতির পর পুনরায় তা স্বাভাবিক হলে উদ্বাস্তুদের বহনকারী বাসগুলো নিরাপদে গন্তব্যে পৌঁছাতে শুরু করে। এই মুহূর্তে আলফার পরিস্থিতি খুবই খারাপ। শিশুরা পান করার জন্য 1 ফোঁটা বিশুদ্ধ পানি পর্যন্ত পাচ্ছে না। কাতার ও ইরানের মধ্যস্থতায় চুক্তি অনুযায়ী সরকার নিয়ন্ত্রিত উত্তর পশ্চিমাঞ্চলীয় ফুয়া ও কেফরায়া এবং বিদ্রোহী নিয়ন্ত্রিত মাদায়া ও জাবাদানি শহরের প্রায় 20,000 বাসিন্দাকে সরিয়ে নেওয়ার কথা রয়েছে। এদের মধ্যে সরকার নিয়ন্ত্রিত শহর দুটির 5,000 বাসিন্দা এবং বিদ্রোহী নিয়ন্ত্রিত 2টি শহরের প্রায় 2,200 জনকে রোববার নাগাদ সরিয়ে নেওয়ার কথা রয়েছে বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম। জাতিসংঘের হিসেব মতে সিরিয়ার সরকারি বাহিনী ও বিদ্রোহীদের মধ্যে সংঘর্ষে অবরুদ্ধ এই শহরগুলোর প্রায় 65,000 বাসিন্দা আটকা পড়ে মানবেতর জীবনযাপন করছেন। অন্যয় কর্মকার, সময় সংবাদ। আবারও দেশের একটি খবর। নরসিংদীর শিবপুরে মাইক্রোবাস ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে 4 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও 4 জন। এই মুহূর্তে ঘটনাস্থলে আছেন রিপোর্টার আশিকুর রহমান পিয়াল। এই বিষয়ে বিস্তারিত জানতে টেলিফোনে সরাসরি কথা বলছি তার সাথে। পিয়াল, হ্যালো, আপনি শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। হ্যাঁ, আসলে আপনি যেমনটি বলছিলেন, সকাল 8:30টার দিকে শিবপুর উপজেলায় কুন্দারপাড়া নামক স্থানে মাইক্রোবাস এবং প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে আসলে 4 জন নিহত হয়, আহত হয়েছে 6 জন।
হ্যাঁ, আমরা যেটা পুলিশের কাছ থেকে এবং স্থানীয়বাসীর কাছ থেকে জানতে পেরেছি যে প্রাইভেট কারটি মুন্সিগঞ্জ থেকে সিলেটে শাহজালাল মাজারে যাচ্ছিল এবং মাইক্রোবাসটি আসছিল ঢাকা থেকে আব্দুল্লাপুর নামক স্থান থেকে। তো যখন কুন্দারপাড়া নামক স্থানে পৌঁছে তখনই এই দুর্ঘটনাটি ঘটে এবং ঘটনাস্থলেই মারা যায় একজন এবং নরসিংদী জেলা হাসপাতালে আনার পরে মারা যায় বাকি 3 জন মারা যায়। এই পর্যন্ত 4 জন মারা গিয়েছে এবং তাদের এখনো নাম ঠিকানা পাওয়া যায়নি। আমরা শুধু তাদের গ্রামের বাড়ির আসলে ঠিকানাটা আপাতত জানতে পেরেছি পুলিশের কাছ থেকে। শিরিন, নরসিংদীর শিবপুরে মাইক্রোবাস ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে হতাহতের ঘটনা টেলিফোনে আমাদের জানাচ্ছিলেন রিপোর্টার আশিকুর রহমান পিয়াল। এবার ক্রিকেটের খবর। বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটারদের তালিকায় আসতে যাচ্ছে পরিবর্তন। নতুন করে যুক্ত হতে যাচ্ছেন 3 থেকে 4 জন ক্রিকেটার, আর বাদ পড়তে পারেন নাসির হোসেন, আরাফাত সানিদের মতো ক্রিকেটাররা। এছাড়া নতুন কাঠামোতে ক্রিকেটারদের বেতনের সঙ্গে ম্যাচ ফিও বাড়ছে বলে জানিয়েছেন বিসিবি ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান আকরাম খান। সবকিছু চূড়ান্ত, এখন শুধু অপেক্ষা বোর্ড সভায় অনুমোদনের। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের গঠনতন্ত্র অনুযায়ী 2 মাস পর পর বোর্ড সভা অনুষ্ঠিত হবার কথা থাকলেও এখন পর্যন্ত তার খুব কমই দেখা পাওয়া গেছে। বিসিবির পরিচালনা পর্ষদের সবশেষ সভা অনুষ্ঠিত হয়েছিল গেল বছরের নভেম্বরে। 5 মাস পার হয়ে গেলেও এখনো হয়নি কোনো সভা, আর তাই আটকে আছে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ। তারই একটি জাতীয় ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তির বিষয়টি। মূলত প্রতি বছরের জানুয়ারি থেকে 1 বছরের জন্য দেশের শীর্ষ ও অপরিহার্য ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তিভুক্ত করে ক্রিকেট বোর্ড। কিন্তু এবছরের প্রায় 4 মাস পার হলেও এখনো জানা যায়নি নতুন চুক্তিতে কারা আসছেন। তবে তালিকা প্রায় চূড়ান্ত করেছে নির্বাচক প্যানেল, এখন অপেক্ষা শুধু অনুমোদনের। একটা লিস্ট দিয়েছে, সেটা আমরা নর্মালি ওটা তো বোর্ড মিটিং এ আমাদের পাস হয় আর কি, অ্যাপ্রুভ হয়। তো আমরা বোর্ড মিটিং এর জন্য ওয়েট করছি, বোর্ড মিটিং হলে ওইটা অ্যাপ্রুভ হয়ে যাবে। গেল বছর মোট 15 ক্রিকেটারকে কেন্দ্রীয় চুক্তিতে এনেছিল বিসিবি। চলতি বছরে টাইগারদের ব্যস্ত সূচি থাকায় এবার সংখ্যাটা বাড়তে পারে বলে ইঙ্গিত পাওয়া যাচ্ছে। এছাড়া চুক্তিভুক্ত খেলোয়াড়দের তালিকাতেও আসছে পরিবর্তন। অনেকটা অনুমিতভাবেই বাদ পড়ছেন নাসির হোসেন, আরাফাত সানি এবং আলামিন হোসেন, আর নতুনভাবে সংযুক্ত হচ্ছেন তাসকিন, মিরাজ ও মোসাদ্দেক। 2-3 জন আসলে আপনার 2-3 জন বাদ যাবে, তো সেখানে আপনার কিছু পরিবর্তনটা আসবে, হয়তো 2-3 জনের ব্যাপারে এই জিনিসটা হচ্ছে আর কি। কদিন আগে জাতীয় দলের টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম ক্রিকেটারদের বেতন বৃদ্ধির বিষয়টি বিবেচনা করতে অনুরোধ করেছিলেন বোর্ডের কাছে। সবশেষ ক্রিকেটারদের বেতন বেড়েছিল 25%। এবার পরিমাণ নিশ্চিত না করলেও বেতন বাড়ার বিষয়টি জানিয়েছেন বিসিবি ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান আকরাম খান। শুধু যারা ন্যাশনাল টিম খেলছে তাদের কথা চিন্তা করলে তো হবে না, এবং এর সাথে যারা বাংলাদেশ টিমে খেলছে আমরা আপনার প্রায় 80 থেকে 90টা প্লেয়ারকে আমরা মাসিক স্যালারি দিয়ে আসছি। তো সবকিছু চিন্তা করে প্লেয়ারদের যেটা বেনিফিটেড হবে সেটাই করব। চেষ্টা করছি যে ওদের বেতন প্লাস ম্যাচ ফি বাড়াবার। শুধু ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তি না, আরো অনেক সিদ্ধান্তই জানা যাবে পরিচালনা পর্ষদের পরবর্তী সভায়। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। রাজধানীতে গণপরিবহনে সিটিং সার্ভিস বন্ধ হলেও আদায় করা হচ্ছে আগের ভাড়া। নির্দেশনা মানছেন না বাস মালিকরা। শৃঙ্খলা না ফেরা পর্যন্ত অভিযান চলবে বললেন সড়ক পরিবহন মন্ত্রী। ঢাকার অধিকাংশ শপিং মলে নেই অগ্নি নির্বাপন ব্যবস্থা। ক্রেতা বিক্রেতার শঙ্কা থাকলেও উদাসীন মালিক সমিতি। সরকারকে আইন প্রয়োগে কঠোর হওয়ার পরামর্শ। আবারও ঢাকা রংপুর মহাসড়কে চলছে 3 হুইলার, প্রায় ঘটছে দুর্ঘটনা। পুলিশের যোগসাজশে চাঁদা দিয়ে চলছে অবৈধ যানবাহন, অভিযোগ স্থানীয়দের। বিভিন্ন প্রতিষ্ঠানে সাশ্রয়ী মূল্যে ইসিআর মেশিন সরবরাহ করতে যাচ্ছে এনবিআর। গ্রাহকদের ভ্যাট প্রদানে উদ্বুদ্ধ করা না গেলে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা ব্যবসায়ীদের। এবং নানা আয়োজনে পালিত হচ্ছে খ্রিস্টান ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব ইস্টার সানডে। ভোরে প্রার্থনা সঙ্গীতের মধ্য দিয়ে শুরু হয় আনুষ্ঠানিকতা। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিংক ও রবি নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এই মাত্র পাওয়া খবর মোবাইলে পেতে SMS করুন *বিএন লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়।